নমস্কার বন্ধুরা, আরো একবার সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। বেশ কিছুদিন বাদে আবার ফিরে আসলাম এই পডকাস্ট বানাতে। আজকে একটি টেক্সট নিয়ে আলোচনা করব। এই টেক্সটটি সিবিএসই বোর্ডে অর্থাৎ এনসিইআরটির সিলেবাসে রয়েছে ক্লাস 11-এ। একটি গল্প যার নাম দ্য পোর্ট্রেট অফ আ লেডি। যিনি লিখেছেন তার নাম খুশবন্ত সিং। আসলে এই গল্পটিকে নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা একটু কঠিন, কারণ এই গল্পটির মধ্যে এত রকম অ্যালেগরিক্যাল মিনিং রয়েছে যেগুলো ব্যাখ্যা করতে গেলে এই পডকাস্টটির লেন্থ অনেক বড় হয়ে যাবে। আমি চেষ্টা করছি যতটা সংক্ষেপে, যতটা প্রিসাইজলি এই গল্পটির মূল বিষয়টি নিয়ে বলে দেওয়া যায়। আমি এই পডকাস্টটি বানাতে বানাতে বা এই গল্পটির যে মিনিং সেটা এক্সপ্লেন করবার সময় চেষ্টা করব কিছু কিছু অংশ, কিছু কিছু এক্সট্র্যাক্ট বা এক্সার্প্ট টেক্সট থেকে পড়ে শোনানোর, যাতে আমার এক্সপ্লেন করতে সুবিধা হয়। তো বেশ, তাহলে শুরু করে দেওয়া যাক আজকের এই আলোচনা। দ্য পোর্ট্রেট অফ আ লেডি এই গল্পটি মূলত খুশওয়াত সিং এর অটোবায়োগ্রাফিক্যাল একটি ঘটনা বলা যেতে পারে। কারণ এখানে তিনি শৈশবে এবং শৈশবের পরবর্তী বেশ কিছুটা সময়ে তার ঠাকুমার সঙ্গে তার যে সম্পর্ক, তার গ্র্যান্ডমাদারের সঙ্গে তার যে সম্পর্ক, এবং সেই সম্পর্ক কিভাবে সময়ের সাথে সাথে বদলে গেছে তা নিয়ে আলোচনা করেছেন। গল্পের শুরুতে তিনি তার ঠাকুমার চেহারার কিছু বর্ণনা দিয়েছেন। যে ঠাকুমা বলতে বা গ্র্যান্ডমাদার বলতে যে ইডিওসিনক্রেটিক বা টিপিক্যাল একটা শারীরিক বৈশিষ্ট্য আমাদের মাথার মধ্যে আসে, যে ইমেজটা ফুটে ওঠে, বা ঠাকুমা বলতে যে শারীরিক বৈশিষ্ট্যে, শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের কিছু ছবি আমাদের মধ্যে ফুটে ওঠে, শুরুর প্যারাগ্রাফগুলো সেরকমই। তিনি সেখানে বলেছেন যে she had always been short and fat and slightly bent. Her face was a crisscross of wrinkles running from everywhere to everywhere. অর্থাৎ তার ঠাকুমার চেহারাটি ছিল ঝুঁকে পড়া, বয়সের ভারে নুব্জ, তার মুখে রিঙ্কলস অর্থাৎ বয়সের বলিরেখার ছাপ স্পষ্ট। এই জেনারেল বর্ণনাগুলো তিনি শুরুর দিকের প্যারাগ্রাফগুলোতে দিয়েছেন। কিন্তু সেকেন্ড প্যারাগ্রাফে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালেগরিক্যাল আলোচনা করেছেন, যা যেখানে অর্থাৎ তার ঠাকুমার সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলছেন, ইয়েস, she was beautiful. She was like the winter landscape in the mountains, an expanse of pure white serenity, breathing peace and contentment. Very beautiful. অর্থাৎ শৈশবের চোখে বা তিনি যখন শিশু ছিলেন, একটি শিশু যেভাবে তার পরিবারের সদস্যদের দেখে, একটি শিশু যেভাবে তার ঠাকুমাকে দেখে, তার দেখবার মধ্যে যে পিওরিটি, সেই ঠাকুমার চেহারার মধ্যে, তার বৈধব্যের মধ্যে, তিনি যে পোশাকটি পরছেন সেই পোশাকের মধ্যে খুশওয়াত সিং তার শৈশবে তার ঠাকুমাকে দেখে তার মনে হতো যে তিনি অ্যান এক্সপ্যান্স অফ পিওর হোয়াইট সিরিনিটি, অর্থাৎ সাদা রংটার মধ্যে যে পবিত্রতা আছে, সাদা রঙের মধ্যে যে শান্তি আছে, সেই পবিত্রতা, সেই শান্তির দোতনা এই বর্ণনার মধ্যে রয়েছে। তার ঠাকুমাকে দেখে মনে হতো যে তিনি যেন একটি একটি প্রসার, একটি দিগন্ত বিস্তৃত শান্তির প্রসার, অ্যান এক্সপ্যান্স অফ পিওর হোয়াইট সিরিনিটি, ব্রিদিং পিস অ্যান্ড কন্টেন্টমেন্ট। অর্থাৎ যে শান্তির মধ্যে বা যে প্রসারের মধ্যে, যে সাদার মধ্যে, যে স্নিগ্ধতার মধ্যে নিশ্চিন্ত রয়েছে বা নিশ্চিন্তে থাকবার একটি দোতনা রয়েছে, এবং কি রয়েছে, সন্তুষ্টি, কন্টেন্টমেন্ট। অর্থাৎ শুরুর এই প্যারাগ্রাফগুলো ভীষণভাবে আমাদের বুঝিয়ে দেয় যে শৈশবে এই দুজনের মধ্যে সম্পর্কটা ছিল অত্যন্ত নিবিড়, লেখক এবং তার ঠাকুমার মধ্যে। তারপরে তিনি বলছেন, মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড আই ওয়ার গুড ফ্রেন্ডস. মাই প্যারেন্টস লেফট মি উইথ হার when they went to live in the city, and we were constantly together. পরিষ্কার বলাই আছে যে শৈশবে লেখকের বাবা মা শহরে চলে যেতে বাধ্য হয়েছিলেন। কি পারপাসে সেটা আমাদের বলা নেই, আমরা কনজেকচার করতেই পারি, কিন্তু তার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ এখান থেকে উঠে আসছে সেটা হলো যে তিনি স্পষ্টই বলছেন যে যেহেতু তিনি বাবা মাকে পাননি, তার সেই অভাবটা অনেকাংশে পূরণ করেছিল তার ঠাকুমা।
ফলে তারা দুজন খুব ঘনিষ্ঠ বন্ধুও হয়ে উঠেছিলেন। এবং তার শৈশবের যে প্রথম পড়াশোনা, সেই পড়াশোনাটা শুরু হয়েছিল কিন্তু ঠাকুমার সঙ্গেই। তিনি বলছেন, "My grandmother always went to school with me because the school was attached to the temple. The priest taught us the alphabet and the morning prayer, while the children sat in rows on either side of the veranda, singing the alphabet or the prayer in a chorus. My grandmother sat inside reading the scriptures. When we had both finished, we would walk back together. This time, the village dogs would meet us at the temple door. They followed us to our home, growling and fighting with each other for the chapatis we threw to them." এখান থেকে গল্পের যে মূল প্লট বা গল্পের যে পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপগুলো সেটা শুরু হয়। শৈশবের স্কুলটা তার অর্থাৎ শৈশবের পড়াশুনো তার শুরু হয়েছিল গ্রামের এক পাঠশালায়, এবং সেখানে প্রতিদিন ঠাকুমা তার সঙ্গে যেতেন। তার যাওয়ার একটি উদ্দেশ্য ছিল, স্কুলের পাশেই একটি মন্দির ছিল যেখানে তার ঠাকুমা সারাদিন বসে থাকতেন যতক্ষণ না পর্যন্ত স্কুল শেষ হয়। এবং তিনি কি করতেন, তিনি সেখানে বসে অর্থাৎ যখন স্কুলে লেখকের বা তার বন্ধুদের শিক্ষক মহাশয় পড়াতেন, তখন ঠাকুমা মন্দিরে বসে তিনি তার ধর্মীয় বাণীগুলো আওড়াতেন, তিনি স্ক্রিপচার পড়তেন। এবং যখন স্কুল শেষ হয়ে যেত, একসঙ্গে আবার দুজনে মিলে ফিরে আসতেন, এবং পথে তার সেদিনের যে খাবার বা টিফিন বা আগের দিনের রুটি যেগুলো সঙ্গে করে তিনি নিয়ে যেতেন, সেগুলো রাস্তার কুকুরদের তিনি খাওয়াতে খাওয়াতে বাড়ি ফিরতেন। কিন্তু এই সম্পর্কটা, এই যে মিষ্টি সম্পর্কটা, এটা খুব বেশি দিন থাকলো না। এবং এই যে সম্পর্কের পরিবর্তন, এবং সেই পরিবর্তন হতে হতে শেষ অব্দি সম্পর্কটি কোথায়, ছোট গল্পের মধ্যে এই সম্পর্কের যে টানাপোড়েন, তার যে টেনশন, সম্পর্কের মধ্যে যে অ্যাংজাইটি, একজনের বহু আগে এগিয়ে যাওয়া এবং আরেকজনের ততটা সামনে এগিয়ে যেতে না পারা, তার ফলে যে দূরত্ব, এই সবটাই এই গল্পের বিষয়। তার পরের প্যারাগ্রাফটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই সম্পর্কের পরিবর্তনটা শুরু হচ্ছে। তিনি লিখছেন, "When my parents were comfortably settled in the city, they sent for us. That was a turning point in our friendship. Although we shared the same room, my grandmother no longer came to school with me. I used to go to an English school in a motor bus. There were no dogs in the streets, and she took to feeding sparrows in the courtyard of our city house." চমৎকার একটি প্যারাগ্রাফ। অর্থাৎ যখন লেখকের বাবা মা শহরে একটু ব্যবস্থা করতে পারলেন, গ্রাম ছেড়ে লেখক এবং তার ঠাকুমা শহরে চলে আসলেন। এবং তিনি স্পষ্টতই বলছেন যে এই শহরে চলে আসাটা তাদের সম্পর্ক খারাপ হওয়ার একটা প্রথম ধাপ। কারণ শহরে এসে তিনি যে স্কুলে ভর্তি হলেন, সেই স্কুলে তার সঙ্গে ঠাকুমা আর যেতে পারলেন না, কারণ তিনি স্কুলে যেতেন একটি মোটর বাসে। এবং সেই গ্রামের রাস্তার মতো রাস্তার পাশে স্কুল ছুটি হওয়ার সময় কুকুরদের খাওয়ানোর মতো কোনো ব্যবস্থাও আর থাকলো না। অর্থাৎ এতদিনকার যে অভ্যেস, সে অভ্যেসটা নষ্ট হয়ে গেল। তার কারণ কি? কারণ রাস্তায় যেহেতু সেরকম কুকুর পাওয়া যেত না, এবং তিনি যেহেতু স্কুলের গাড়িতেই যাওয়া আসা করতেন, ফলে ঠাকুমার নিজেকে অপাংক্তেয় বলে মনে হতে শুরু হলো। তিনি নিজেকে মনে করলেন, বা তার মনে হতে শুরু হলো, যে বুঝি এবার সম্পর্কটি খারাপ হতে চলেছে, বা তাদের মধ্যে একটা দূরত্ব বাড়তে শুরু করেছে। এবং তিনি তার সময় কাটানোর জন্য কি করলেন, বা পুরনো অভ্যাস বজায় রাখার জন্য কি করলেন, তিনি, লেখক লিখছেন, আরেকবার রিপিট করি, "She took to feeding sparrows in the courtyard of our city house." শহরের তাদের যে বাড়ি, সেই বাড়িতে যে উঠোন, সেই উঠোনে বসে তিনি চড়াই পাখিদের খাওয়ানো শুরু করলেন। তোমরা যারা পথের পাঁচালী দেখেছো,
সেখানে নিশ্চয়ই একটি দৃশ্য মনে আছে। ভাত খাওয়ার পর ইন্দির ঠাকরুন বাড়ির সামনে যে তুলসী গাছ, সেই তুলসী গাছে জল দিচ্ছেন। অর্থাৎ একটি ঘটি থেকে তিনি নিজে জল পান করছেন, তারপর তুলসী গাছে জল দিচ্ছেন। এটা একটা চমৎকার হিউম্যান সাইকোলজি। আমরা পৃথিবীতে আমাদের কিছু কিছু ছাপ রেখে দিয়ে যেতে চাই, এবং এই ছাপ রেখে দিতে চাওয়ার মধ্যে দিয়ে আমাদের সঙ্গে পৃথিবীর আরেক প্রান্তে যারা রয়েছে, যারা মানুষ নয় কিন্তু প্রাণ রয়েছে, যাদের, যারা জীব, তাদের একটা সম্পর্কের সূচনা হয়। এই কাজটি ঠাকুমা এখানে করছেন। তিনি প্রতিদিন তার এই শূন্যতাটাকে ঢাকবার জন্য চড়াই পাখিকে খাওয়ানো শুরু করলেন, এবং যে অভাববোধ তিনি করছেন তা নাতিকে না পেয়ে বা নাতিকে আগের মতো কাছে না পেয়ে, সেই অভাববোধটা কিছুটা দূর করবার জন্য তিনি একটি পথ খুঁজে নিয়েছেন। সেটা হলো প্রতিদিন এই চড়াই পাখিগুলোকে খাওয়াতে বসা। এবং এভাবেই মনুষ্যতর যারা প্রাণী, তাদের সঙ্গে তার একটা আত্মিক যোগাযোগ তৈরি হচ্ছে। এভাবে আরো বেশ কিছুটা সময় চলে গেল। তিনি আবারও লিখছেন, as the years rolled by we saw less of each other. For some time she continued to wake me up and get me ready for school. When I came back she would ask me what the teacher had taught me. I would tell her English words and little things of Western science and learning, the law of gravity, Archimedes' principle, the world being round, etc. This made her unhappy. She couldn't help me with my lessons. She didn't believe in the things they taught at the English school and was distressed that there was no teaching about God and the scriptures. দূরত্ব আরো বাড়তে শুরু করলো। অর্থাৎ যখন তার ক্লাসের পড়াশোনা আরো এগোতে লাগলো, তিনি নিচু ক্লাস থেকে আস্তে আস্তে উপরের ক্লাসে উঠতে শুরু করলেন, তার ঠাকুমা তাকে মাঝে মধ্যেই জিজ্ঞাসা করতেন যে স্কুলে কি কি পড়ালো। উত্তরে তিনি বলতেন তার এই কোনো কিছুর সঙ্গেই ঠাকুমা নিজেকে একাত্ম বোধ করতে পারতেন না, এবং তিনি এটা ভেবেও দুঃখ পেতেন যে স্কুলে কোনো ধর্মীয় বাণী শেখানো হয় না, বা ধর্মীয় মিথোলজিক্যাল যে গল্প, সেগুলো আর স্কুলে শেখানো হয় না, যেটা কিনা গ্রামের স্কুলে হতো। ফলে এই যে আইসোলেশন, দ্য সেন্স অফ আইসোলেশন, একাকিত্বের বোধ, সেটা আরো বেশি চেপে বসতে থাকলো তার ঠাকুমার মধ্যে। তিনি নিজেকে আরো বেশি ব্রাত্য বলে মনে করলেন। এবং কি হলো, এই প্যারাগ্রাফের শেষে তিনি লিখছেন, ইট ওয়াজ দ্য মনোপলি অফ হারলটস অ্যান্ড বেগার্স অ্যান্ড নট মেন্ট ফর জেন্টল ফোক। অর্থাৎ স্কুলে তাদের গান শেখানো হতো এবং ঠাকুমার তাতে তীব্র আপত্তি ছিল। তিনি মনে করতেন যে এই গানের শিক্ষাটা মোটেও কোনো সুস্থ শিক্ষা নয়। She had nothing but her silence meant disapproval. She rarely talked to me after that. এটা জানার পর তাদের মধ্যে কথোপকথনও প্রায় বন্ধ হয়ে গেল। এর মাঝে আরো বেশ কিছু বছর পার হয়েছে। লেখক এখন আর ছোট্ট নেই, তিনি এখন একজন যুবক, এবং তিনি ইউনিভার্সিটিতে পড়ছেন। তিনি বলছেন, when I went up to university I was given a room of my own. অর্থাৎ এতদিন যাও বা তারা একটা ঘর শেয়ার করতেন, এখন থেকে যেহেতু তিনি অনেক বড় হয়ে গেছেন, তাকে একটা আলাদা ঘর দেওয়া হলো। অর্থাৎ এত বছর বা এতদিন কথা তো বন্ধ হয়েই ছিল, কিন্তু এখন তাদের দুজনের মধ্যে, ঠাকুমা আর নাতির মধ্যে যে সামান্য দেখা সাক্ষাৎ, সেটাও প্রায় বন্ধ হয়ে গেল। The common link of friendship was snapped. My grandmother accepted her seclusion with resignation. She rarely left her spinning wheel to talk to anyone. From sunrise to sunset, she sat by her wheel spinning and reciting prayers. Only in the afternoon she relaxed for a while to feed the sparrows. While she sat in the veranda breaking the bread into little bits, hundreds of little birds collected round her, creating a veritable bedlam of chirping. Some even sat on her head. She smiled,
but never shooed them away. It used to be the happiest half hour of the day for her. অর্থাৎ তিনি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন, তাকে নতুন ঘর দেওয়া হচ্ছে, তখন তাদের বুঝতে পেরেছেন যে জোর করে সবকিছুকে আটকে রাখা যায় না। সেই জন্যই তিনি তাদের এই যে সেক্লুশন, সেটাকে অ্যাকসেপ্ট করছেন কিভাবে, লেখকের ভাষায় উইথ রেজিগনেশন, যে আর কিছু করার নেই, আর আটকে রাখা যাবে না, এটা তিনি বুঝতে পেরেছেন। এবং সেই কারণেই তিনি এই দূরত্বটাকে অ্যাকসেপ্ট করছেন উইথ রেজিগনেশন। এবং তার সারাদিন তখন কিভাবে কাটতো, স্পিনিং হুইল করতেন। আর একটি কাজ খুব গুরুত্বপূর্ণ, খুব সিরিয়াসলি করতেন, খুব মন দিয়ে করতেন, সেটা হলো বিকেলের ওই সময়টায় চড়াই পাখিদের খাওয়ানো। এত বছর ধরে চড়াই পাখিদের খাওয়াতে খাওয়াতে সেই মনুষ্যতর প্রাণী, সেই চড়াই পাখিদের সঙ্গে তার এক আত্মিক নিবিড় যোগাযোগ তৈরি হয়েছিল। এবং সেই যোগাযোগ এতটাই স্নিগ্ধ যে সেই পাখিরা কখনো তার হাতে, পায়ে বা মাথায় এসে বসত। তিনি কখনোই পাখিদের তাড়িয়ে দিতেন না, উপরন্তু দিনের এই আধ ঘন্টা সময়টি তার কাছে অত্যন্ত মূল্যবান ছিল, কারণ এর মধ্যে দিয়ে তিনি নিজেকে খুঁজে পেয়েছিলেন, একটি আনন্দের আশ্রম খুঁজে পেয়েছিলেন। এখানে একটি বিষয় রয়েছে যেটা আমি আমার মতো করে ব্যাখ্যা করছি। সাহিত্যে অ্যাডভান্স মেনশনিং বলে একটি কথা আছে, অর্থাৎ ছোট ছোট ইঙ্গিতের মধ্যে দিয়ে পরে কি ঘটতে চলেছে সেটা লেখক বা লেখিকা আমাদের বুঝিয়ে দেন। এই যে পাখিরা তার শরীরে, তার গায়ে, অর্থাৎ তার মাথায়, হাতে, পায়ে এসে বসছে, এর কিন্তু আরেকটি সিগনিফিকেন্স থাকলেও থাকতে পারে। আমরা দেখব যে আর কিছুক্ষণ বাদেই গল্পের শেষে ঠাকুমার মৃত্যু ঘটবে, এবং মৃত্যুর পর একটি শরীর প্রাণহীন কাঠের মতো, একটি প্রাণহীন শরীর কখনোই আক্রমণ করতে পারে না। তাহলে এটা কি কোনো প্রকার অ্যাডভান্স মেনশনিং, যার মধ্যে দিয়ে প্রতিরোধহীন একটি শরীর, যার যার থেকে কোনো বিপদ ঘটবার সম্ভাবনা নেই বলেই বা নেই বুঝেই পাখিরা তার এত কাছে আসবার সাহস পেয়েছিল? এটা আমার চিন্তা ভাবনার, আমার ব্যাখ্যা। এবার তার বিদেশ যাওয়ার সময় আসলো, অর্থাৎ প্রথমে গ্রামের স্কুল থেকে শহরের স্কুল, সেখানে উঁচু পড়াশোনা, তারপরে ইউনিভার্সিটি, এবার তার বিদেশ যাওয়ার সময় এসছে। যখন তার বিদেশ যাওয়ার সময় আসলো, তখনও তিনি তার সঙ্গে গেছিলেন বটে, তাকে সি অফ করতে গিয়েছিলেন, কিন্তু কোনো কথা বলেননি। লেখক লিখছেন, her lips moved in prayer, her mind was lost in prayer, her fingers were busy telling the beads of her rosary. Silently she kissed my forehead, and when I left I cherished the moist imprint as perhaps the last sign of physical contact between us. অর্থাৎ লেখক যখন বিদেশে চলে যাবেন, শেষবার বিদেশ যাওয়ার আগে ঠাকুমার সঙ্গে দেখা হচ্ছে, তার ঠাকুমা ভালোবেসে তার কপালে একটা চুম্বন দিলেন। লেখক বলছেন, আমার মনে হলো যে এটাই বুঝি আমাদের মধ্যে শারীরিক যোগাযোগের বা আমাদের মধ্যে আত্মিক যোগাযোগের শেষ চিহ্ন, এরপর হয়তো আর দেখা হবে না। কিন্তু ঠাকুমা বেঁচে ছিলেন, আরো বেশ কয়েক বছর তিনি বেঁচে ছিলেন। 5 বছর বাদে তিনি যখন বাড়ি ফিরে আসলেন, লেখক বলছেন তার মনে হলো যে এই 5 বছরে বুঝি ঠাকুমার চেহারার খুব বেশি কিছু পরিবর্তন হয়নি, কিন্তু যে পরিবর্তনটা হয়েছে, যে এক্সপেকটেশনটা তার ছিল যে তাকে দেখতে পেয়ে হয়তো ঠাকুমা আনন্দে বিহ্বল হয়ে যাবেন, তা কিন্তু হলো না। তিনি দেখছেন, তিনি লক্ষ্য করলেন যে এত বছর বাদে ফেরার পরেও তার ঠাকুমার সমস্ত কনসেন্ট্রেশনের সেন্টার বা সেন্টার অফ অ্যাট্রাকশন ওই চড়াই পাখিগুলো, যারা প্রতিদিন দিনের একটি নির্দিষ্ট সময় তার কাছে খাবার খেতে আসে। তিনি লিখছেন, even on the first day of my arrival, her happiest moments were with her sparrows, whom she fed longer and with frivolous rebukes. এত বছর বাদে তিনি তার নাতিকে দেখছেন, তার কোনো উচ্ছ্বাস নেই, সেই উচ্ছ্বাসের বা সেই আনন্দের কোনো বহিঃপ্রকাশটুকুও নেই। অর্থাৎ দূরত্ব
এতটাই বেড়ে গেছে। কিন্তু সন্ধ্যাবেলায় একটি পরিবর্তন, তার শারীরিক পরিবর্তন দেখা গেল। In the evening, a change came over her. She did not pray. She collected the women of the neighborhood, got an old drum, and started to sing. For several hours, she thumped the sagging skins of the dilapidated drum and sang of the homecoming of warriors. ভীষণ গুরুত্বপূর্ণ। We had to persuade her to stop to avoid overstraining. That was the first time since I had known her that she did not pray. সেদিন সন্ধ্যাবেলায় এক অদ্ভুত ঘটনা ঘটল। তিনি বলছেন যে তার ঠাকুমা পার্শ্ববর্তী কয়েকজন সমবয়স্কা মহিলাদেরকে একসাথে নিয়ে এবং একটি পুরনো ড্রাম নিয়ে, বা ড্রাম বলতে এখানে খোল করতালও হতে পারে, কীর্তনে যেটা ব্যবহার করা হয়, তিনি যোদ্ধাদের অর্থাৎ সৈনিকদের যুদ্ধ থেকে ঘরে ফেরার গান গাইতে শুরু করলেন। এই ঘরে ফেরার গান বিষয়টি ভীষণ সিম্বলিক, কারণ জীবন যদি একটি জার্নি হয়, তাহলে ঘরে ফেরার গান বলতে এখানে মৃত্যুর চেতনা বোঝানো হচ্ছে। অর্থাৎ জাহাজ যখন বন্দর থেকে ছেড়ে সমুদ্রে পাড়ি দেয়, সেটা জীবনের সূচনা। আবার যখন তারা তাদের বাণিজ্য শেষে বন্দরে ফিরে আসে, সেটা মৃত্যুর সূচনা। মনে করা হয় ঈশ্বর আমাদের প্রাণ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন নিজেদের সমস্ত কাজকর্ম করবার জন্য, এবং তারপর যখন সেই সমস্ত কাজকর্ম শেষ হয়ে যায়, আমাদের যখন আবার ঈশ্বরের কাছে বা আমাদের যখন ঘরে ফেরার সময় আসে, সেই ফেরাটা ঈশ্বরের কাছে ফেরার সামিল। আবারও ফিরে যেতে হচ্ছে আমাদের সত্যজিৎ রায়ের কাছে, কারণ সাহিত্য পড়তে গেলে তো সত্যজিৎকে ছাড়া কিছু কল্পনা করা যায় না, সত্যজিৎ রায়ের সিনেমা ছাড়া কিছু কল্পনা করা যায় না। আবারও পথের পাঁচালী সেই দৃশ্যটি, ইন্দির ঠাকুরনের মৃত্যুর কিছুটা আগে এক সন্ধ্যাবেলায় তিনি দেয়ালে পিঠ ঠেকিয়ে গান গাইছিলেন, হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে, এবং তার কিছুক্ষণ বাদেই তার মৃত্যু ঘটবে। অর্থাৎ এই যে মৃত্যু চেতনা, এই চেতনাটা সম্ভবত মানুষকে এভাবেই ছুঁয়ে ফেলে। মানুষ হয়তো বুঝতে পারেন কোনোভাবে যে এবার তার মৃত্যু আসন্ন, যেটা তার ঠাকুমার ক্ষেত্রেও হয়েছে। তিনি বাড়ি ফিরে আসার গান গাইছেন। এ বাড়ি কিন্তু আমাদের এই পার্থিব জগতের বাড়ি নয়, এ বাড়ি হলো ঈশ্বরের বাড়ি, যেখানে তাকে ফিরতেই হবে। পরের দিন সকালে তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। তার জ্বর আসলো, ডাক্তার এলেন, ডাক্তার পরীক্ষা করলেন এবং কিছু ওষুধ দিয়ে চলে গেলেন। কিন্তু তার ঠাকুমা এটা স্পষ্ট বুঝতে পারছিলেন যে তার সময় ফুরিয়ে এসছে। তিনি কড়া নির্দেশ দিলেন যে তিনি সম্ভবত আর বেশিক্ষণ বাঁচবেন না, তিনি বুঝতে পেরেছেন, এবং এই শেষ কয়েকটি ঘন্টা তাকে যেন পরিবারের কেউ বিরক্ত না করে, নট ইভেন হার গ্র্যান্ডসন। এই শেষ কয়েকটি ঘন্টা তিনি কাউকে তার নিজের ঘরে ঢুকতে দিলেন না, এমনকি তার নাতিকেও নয়। তিনি বললেন যে এই শেষ কয়েকটি ঘন্টা তিনি শুধুমাত্র ঈশ্বর চিন্তা করবেন, ঈশ্বরের আরাধনা করবেন। লেখক লিখছেন, উই প্রোটেস্টেড, বাট শি ইগনোরড আওয়ার প্রোটেস্টস। She lay peacefully in bed, praying and telling her beads. Even before we could suspect, her lips stopped moving and the rosary fell from her lifeless fingers. A peaceful pallor spread on her face and we knew that she was dead. যে কিছু বোঝবার আগেই হঠাৎ করেই তারা দেখলেন, অর্থাৎ লেখক সহ তার পরিবারের সদস্যরা দেখলেন যে তার ঠাকুমার প্রার্থনারত ঠোঁট দুটো বন্ধ হয়ে গেল, তার হাত থেকে মালাটা খসে পড়ে গেল, এবং এক নিবিড় শান্তি, এক প্রশান্তি, সমস্ত যন্ত্রণার ঊর্ধ্বে উঠে যাওয়ার যে শান্তি, জীবনকে জীবনের বাইরে থেকে দেখবার যে শান্তি, সেই শান্তি তার ঠাকুমার চোখে মুখে ছড়িয়ে পড়ল। অর্থাৎ তিনি আর ইহজগতে নেই, তার মৃত্যু ঘটেছে। শেষ প্যারাগ্রাফ। এই গল্পটি আমি যতবার পড়ি প্রত্যেকবার আটকে যাই এই শেষ প্যারাগ্রাফে এসে, এবং এই শেষ প্যারাগ্রাফটি পড়বার লোভ আমি সামলাতে পারছি না। আর একবার পড়ি। We lifted her off the bed
and, as is customary, laid her on the ground and covered her with a red shroud. After a few hours of mourning, we left her alone to make arrangements for her funeral. In the evening, we went to her room with a crude stretcher to take her to be cremated. The sun was setting and had lit her room and veranda with a blaze of golden light. We stopped halfway in the courtyard, all over the veranda, and in the room right up to where she lay dead and stiff, wrapped in the red shroud. Thousands of sparrows sat scattered on the floor. There was no chirping. We felt sorry for the birds, and my mother fetched some bread for them. She broke it into little crumbs, the way my grandmother used to, and threw it to them. The sparrows took no notice of the bread. When we carried my grandmother's corpse off, they flew away quietly. Next morning, the sweeper swept the breadcrumbs into the dustbin. অপূর্ব একটি ছবি। ধীরে ধীরে বলি। শেষ প্যারাগ্রাফে, অর্থাৎ এই গল্পের শেষ প্যারাগ্রাফটিতে কি করছে, ঠাকুমার মৃত্যু হয়েছে, তাকে ঘর থেকে বের করে আনা হচ্ছে। বিকেলের বিকেলের সূর্যর, অস্তগামী সূর্যর যে সোনালী নরম আলো, সে আলো ছড়িয়ে পড়েছে সর্বত্র। সে আলোর কিছুটা এসে পড়ছে ঠাকুমার মরদেহের উপর, এবং ঠাকুমা যেখানে বসে বিকেলের এই সময়টিতে চড়াই পাখিদের খাওয়াতেন, লেখক দেখছেন হাজার হাজার চড়াই পাখি তারা কিভাবে যেন খবর পেয়ে গেছে যে তাদের অন্নদাতার বা অন্নদাত্রীর মৃত্যু হয়েছে। সেই হাজার হাজার চড়াই পাখি সবাই একসাথে জড়ো হয়েছে, এবং আশ্চর্যের বিষয়, সেদিন কোনো চড়াই পাখি মুখ দিয়ে কোনো আওয়াজ করছে না। মনে হচ্ছে তারা যেন এই শেষ দৃশ্যটি বা ঠাকুমার চলে যাওয়াটিতে, ঠাকুমার মৃত্যুতে সমবেদনা জানাতে এসছে, তারা কন্ডোলেন্স জানাতে এসছে। এবং আমরা যেভাবে নীরবতা পালন করি, এই চড়াই পাখিরাও যেন কিভাবে বুঝতে পেরেছে এই মানুষটি পৃথিবীতে আর নেই, তারাও নীরবতা পালন করতে এসছে। এবং তার ঠিক পরেই আরো একটি সাংঘাতিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, যে সেই চড়াই পাখিদের লেখকের মা নিজের হাতে খাবারের বা সেই রুটির টুকরো ছিঁড়ে দিচ্ছেন, যেভাবে তার ঠাকুমা খাওয়াতেন। একটু ভেবে দেখো কি অপূর্ব একটি দৃশ্য। কারণ জীবনটা বুঝি এই রকমই। প্রথমত, এই এই পৃথিবীতে, এই জীবনে কোনো অভাব থাকে না, আর কোনো শূন্যস্থানও থাকে না। প্রত্যেকটি শূন্যস্থান কেউ না কেউ এসে পূর্ণ করে দেয়। একটি দরজা বন্ধ হলে আরো একটি দরজা সম্ভবত খুলে যায়। ঠাকুমার মৃত্যু হলো, ঠাকুমা চলে যাওয়ার পর এই চড়াই পাখিদের খাওয়ানোর আর কেউ নেই, কিন্তু সেই শূন্যস্থান পূরণ করলেন কে? লেখকের মা। অর্থাৎ এটা সেই অ্যাডভান্স মেনশনিং এর মতো, সেই আবারও বুঝিয়ে দেওয়া হলো যে এবার এই ঠাকুমার জীবন চক্রটি পালন করবেন তার মা। কারণ লেখকের মাও একসময় এই ঠাকুমার বয়সেই পৌঁছবেন। এই জীবন চক্রটা, আমাদের সংসারের এই মানুষগুলোর জীবন চক্র এইভাবেই সার্কুলার ওয়েতে ঘুরতে থাকে। জীবন, পৃথিবী এভাবেই এগোতে থাকে। লেখকের মা তার খাবার কিছুটা রুটি চড়াই পাখিদের ছড়িয়ে দিলেন, কিন্তু সেদিন কোনো পাখি একদানা খাবারও মুখে তুলল না। অপূর্ব আরেকটি বন্ধুত্ব। অর্থাৎ এটা তো একটি বন্ধুত্বের গল্প, মানুষের সাথে মানুষের বন্ধুত্ব, মানুষের সাথে মনুষ্যতর জীবের বন্ধুত্ব। সেই বন্ধুত্বের গল্প পূর্ণতা পাচ্ছে এইখানে এসে, যে এই যেহেতু ঠাকুমার মৃত্যু হয়েছে, এই পাখিরা বুঝতে পেরেছে আজকের দিনটা খাবার দিন নয়, আজকে শোক পালনের দিন। অর্থাৎ সেই পাখিরা একটি খাবারও খেল না। ঠাকুমার মরদেহ যখন শেষকৃত্যের জন্য বাড়ি থেকে নিয়ে যাওয়া হলো, সেই চড়াই পাখিরা আস্তে আস্তে একে একে সে উঠোন থেকে উড়ে গেল। এবং পরের দিন সকালে যিনি ঝাড়ুদার, তিনি ঝাঁট দিয়ে সেই খাবারের টুকরোগুলোকে ডাস্টবিনে ফেলে দিলেন।
যদি সিনেমা হিসেবে ভাবা হয় তাহলে এই শেষ দৃশ্যটি যে কতগুলো লেয়ারের অর্থ তৈরি করে তা এই ছোট্ট পডকাস্টে বলা খুব মুশকিল। যে খাবারের টুকরো দিয়ে একদিন ঠাকুমার সাথে এই চড়াই পাখিদের বন্ধুত্ব হয়েছিল, সেই বন্ধুত্বের প্রাণ ছিল বলে এই খাবারগুলোরও প্রাণ ছিল। কিন্তু আজকে ঠাকুমার চলে যাওয়ার পর যে শূন্যতা সৃষ্টি হলো, সেই শূন্যতায় এই চড়াই পাখিরা এখনো অংশগ্রহণ করেনি। ফলে এই খাবারগুলো এখন অর্থহীন। ঠিক মৃত্যুর পর যেরকম আমাদের এই মানব শরীর অর্থহীন হয়ে যায়, এই খাবারের টুকরোগুলো এক একটি শবদেহের মতো, এক একটি মৃতদেহের মতো বা মরদেহের মতো অর্থহীন। এবং সেই অর্থহীনতা আরো বেশি মাত্রা পাচ্ছে যখন পরের দিন ঝাড়ুদার এসে সেই রুটির টুকরোগুলোকে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। জীবন এভাবেই শেষ হয়, জীবনের গল্পগুলো এভাবেই শেষ হয়। তো আজকের এই পডকাস্টটি আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা গল্পটা তোমাদের ভালো লেগেছে বা আমি আমার যে ভাবনাগুলো সেটা বোঝাতে পেরেছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, এই পডকাস্টটি সকলের মধ্যে শেয়ার করবে, এবং যদি মনে হয় আমার চ্যানেলের এই একাডেমিক কন্টেন্টগুলো তোমাদের সাহায্য করছে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে শীঘ্রই।